আমরা প্রথমে হিসাবটা সম্পর্কে ক্লিয়ার হয়ে নেব, কারণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের হিসাব সমীকরণ করতে হয়। এখন হিসাব সমীকরণ যদি করতে হয় সেখানে আমাদের সম্পদ আর দায়টা আলাদা করতে হয়। সম্পদগুলো আমাদের চিহ্নিত করে আলাদা করতে হয়, দায়গুলো চিহ্নিত করে আলাদা করতে হয়। তারপর সম্পদ যে কয়টা আছে আর দায় যে কয়টা আছে, এই সম্পদ আর দায়ের আমার সম্পদের জন্য ওই কয়টা ঘর যে কয়টা আছে সম্পদ, এবং দায়ের জন্য ঠিক ওই কয়টা আমার ঘর লাগে, নতুবা আমার এই হিসাব সমীকরণ আমি করতে পারবো না। তো এই সবকিছুর পেছনেই কিন্তু আমার হিসাব আছে, ঠিক আছে? আর যদি ভিডিওগুলো দেখতে আমার মনে হয় আরো সুবিধা হইতো। তোমরা এই ক্লাসটার পর ভিডিওগুলো দেখা প্রয়োজনে ক্লাসটা আবার দেখে নিও। আমি পেজে দিয়ে দেবো, পেজে থাকবে, এটা দিয়ে দেবো সাথে সাথে। আর তোমরা ওই ইউটিউব দেখা এইটা আবার আরেকবার দেখো, তাহলে আমার মনে হয় যে ক্লিয়ার হবে। এখন আমরা শুরু করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। আমি তাহলে আর বিস্তারিততে যাব না। বেসিক ক্লাসটা হচ্ছে ইউটিউবে আছে, ইউটিউব থেকে বেসিক ক্লাসটা দেখে নিবা। ব্যয়ের একটা ক্লাস আছে, তারপর হচ্ছে তোমার লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেন কোনটা লেনদেন নয়, লেনদেনগুলো কিভাবে চিহ্নিত করব, লেনদেন দেখতে কেমন, কোনটাকে লেনদেন করা ধরতে হবে। তারপর হচ্ছে আয় ব্যয়, দায়, সম্পদ ও মালিকানা সত্ত্ব, এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি, আমাদের ইউটিউবের ওইখানে দেওয়া আছে। তো ইউটিউব থেকে তোমরা এগুলো দেখে নিয়ে এই ক্লাসটা পড়লে আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো হতো। এই জন্যই বারবার বলছিলাম ওইগুলো তোমরা দেখে নাও, নতুবা আমরা এখানে আবার সেম জিনিস আলোচনা করলে অনেক সময় লাগবে। আর আমাদের হাতে মাত্র সময় আছে 1 মাস, আর আমাদের স্কুলে হচ্ছে আবার 1 তারিখ থেকে ওদের নৈমিত্তিক পরীক্ষা হবে, অবজেক্টিভ। জি স্যার। আচ্ছা, আমরা আপাতত এতটুকু শুনি যে হিসাব বিজ্ঞানে আমাদের মূল কাজ হচ্ছে হিসাব নিকাশ করা, তাই তো? জি। আচ্ছা, এখন হ্যাঁ বলো। এখন আমার এই হিসাব নিকাশ করতে হলে হিসাব নিকাশ সম্পর্কে আমার জ্ঞান লাগবে। আর যেহেতু আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, এই হিসাব বিজ্ঞান যেহেতু আমরা নিছি, তার মানে আমরা সবাই হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট। আমরা ভাববো আমরা ক্যাশিয়ার, ঠিক আছে? আমরা কি ক্যাশিয়ার? আমরা হচ্ছে ক্যাশিয়ার। তোমাকে নিয়োগ করছে কে বলতে পারো? তোমাকে কাজে নিয়োগ করছে কে, মালিক নাকি ব্যবসা? বলো, ভুল হয় হোক বলো। মালিক। ব্যবসা হবে না? এবার তার ব্যবসা হবে। আমাকে কাজে নিয়োগ করছে ব্যবসা, মালিক না। মালিক না, ব্যবসা। আচ্ছা, এখন কেন ব্যবসা? শোনো, আমাকে কাজে নিয়োগ করলো ব্যবসা। এর কারণ যদি ব্যবসা শেষ হয়ে যায়, মনে করো ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, তারপরে তুমি ভাবতেছো যে না, ব্যবসা রানিং আছে, আমি কাজে আসবো এবং মাস শেষে মালিকের কাছ থেকে আমি টাকা নেব। তো ব্যবসা দেউলিয়া হয়ে গেছে, তারপরে তুমি ভাবতেছো রানিং আছে সবকিছু, তুমি তার পরের মাসে ব্যবসা মালিকের কাছে গেলা, দেখলে যে মালিক মনে করো রাস্তায় দেউলিয়া হয়ে ঘুরতেছে, তার কাছে টাকা পয়সা নেই, সেই খাবার পায় না, সে তোমার টাকা দিবে কোত্থেকে? বা তার কাছে আছে সবকিছু, সে কি তোমার টাকা দিবে? সে তোমার টাকা দিবে না। তোমাকে নিয়োগ করছে মূলত ব্যবসা। এখন তোমার দায়িত্ব হইতেছে, ভালো মতো মনোযোগ দিয়ে শুনো সবাই, আমি তো আবার জিজ্ঞাসা করব, তোমাদের দায়িত্ব হইতেছে ব্যবসা থেকে যদি 1 পয়সাও কোথাও যায়, 1 পয়সাও কোথাও যায়, তার একটা লেনদেন হবে এবং জাবেদা হবে, তার একটা লেনদেন হবে এবং জাবেদা হবে। ওদিকে যদি মালিক মারাও যায়, মালিকের মনে করো সব শেষ হয়ে গেছে, বন্যা দুর্যোগ আইসা মালিক শেষ হয়ে গেছে একদম, ওইটা আমার দেখার দরকার নেই। মালিকের 5 কোটি টাকা মনে করো হারায় গেছে, চুরি হয়েছে, কিন্তু ব্যবসা থেকে ওই 5 কোটি টাকার মধ্যে ব্যবসায়ের ছিল 1 পয়সা, তাহলে ওই 5 কোটি টাকার কোনো আমার হিসাব হবে না। ওই 1 পয়সা যে 5 কোটি টাকার মধ্যে ছিল, ওই 1 পয়সার আমার একটা জাবেদা দিতে হবে। বুঝা গেছে? তার মানে আমার কাজ শুধু ব্যবসা কেন্দ্রিক, আমার কাজ ওই মালিক কেন্দ্রিক না। এতটুকু ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এই যে ব্যবসার মালিককে আমি আলাদা করলাম, এটা কি আমার মন মতো করলাম, আমি ইচ্ছা মতো করলাম? না, তা কিন্তু না। এইটা করছি ব্যবসায়ের একটা ধারণা আছে, সেটা হচ্ছে ব্যবসায়িক সত্তা ধারণা। ব্যবসায়িক সত্তা ধারণার মূল কথা হচ্ছে মালিক এবং ব্যবসা আলাদা। মালিক এবং ব্যবসা আলাদা, মালিককে ব্যবসার সাথে ইনক্লুড করা যাবে না। মালিক আলাদা পারসন, ব্যবসা আলাদা পারসন। ব্যবসা যখনই তৈরি হয়, ব্যবসা আলাদা একটা ব্যক্তি সত্তা নিয়ে তৈরি হয়। মানে কেউ যদি মামলা করে ব্যবসায়িক কোনো কারণে, তাহলে ব্যবসার নামে মামলা করতে হবে, মালিকের নামে মামলা করতে পারবে না। বুঝতে পারছো কথা? আবার মালিক আর ব্যবসা আলাদা, এটা আরো স্পষ্ট হয়ে বলা যায়। এটা ভিডিওতে বলছিলাম যে মালিক যে মূলধন দেয় না ব্যবসায়, এই মূলধনের জন্য কিন্তু মালিক মূলধনের সুদ নেয়।
মালিক যে মূলধনের সুদটা নেয় এটা ব্যবসার জন্য আয় হবে না ব্যয় হবে? মূলধনটা দেয় কি? মূলধনটা ব্যবসায় দেয় কি? আচ্ছা ভুল হোক বা সঠিক হোক তোমরা সবাই কথা বইলো, আমি ধরে নিতেছি তোমরা কেউ কিছু বুঝো না, আমি একদম গোড়া থেকে শুরু করতেছি, ঠিক আছে? মালিক ব্যবসায় টাকা মূলধনটা দেয়, আর এর জন্য যে ব্যবসা মূলধনের সুদ দেয় মালিককে, এটা কি ব্যবসায়ের জন্য আয় নাকি ব্যয়? এটা ব্যবসায়ের জন্য একটা ব্যয় হবে, কারণ মালিক আলাদা পার্সন। মালিক ব্যবসায় মূলধন দিতেছে, তো ব্যবসা ভাবতেছে এর জন্য মালিককে আমার কিছু দিতে হবে, টাকা কিছু দিতে হবে, মালিককে মূলধনের সুদ দেয়, এটা ব্যবসায়ের জন্য ব্যয়। আবার মালিক যদি ব্যবসা থেকে টাকা নেয়, এটার ব্যবসা উত্তোলন নামে দেখে, এবং এই উত্তোলনের জন্য ব্যবসা মালিকের কাছ থেকে সুদও নেয় এখানে, তাহলে উত্তোলনের সুদটা ব্যবসার জন্য কি হবে? আয় হবে। উত্তোলনের সুদটা ব্যবসায়ের জন্য একটা আয় হবে। আচ্ছা, তার এর দ্বারা আমরা বুঝতেছি যেহেতু মালিক আর ব্যবসার মধ্যে সুদের লেনদেনও হয়ে যায়, মালিক মূলধন দিতেছে এই জন্য, আর মালিক ব্যবসা থেকে উত্তোলন করতেছে এই জন্য, যেহেতু ব্যবসা সুদ নিতেছে, তার মানে মালিক আর ব্যবসা সম্পূর্ণ আলাদা। এটা আমার মনে হয় আর বোঝানোর দরকার নেই। তোমরা বুঝছো এটা সবাই? আলিফ? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এইবারে আসি, আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার। তাহলে হিসাব কয়টা পদ্ধতিতে হইতে পারে? 2টা পদ্ধতি হইতে পারে, কিন্তু আমাদের এখন মূলত আমাদের কাজ হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাব করা। আধুনিক পদ্ধতিতে হিসাব হচ্ছে 5 প্রকার: সম্পদ হিসাব, দায় হিসাব, আয় হিসাব, ব্যয় হিসাব আর মালিকানা সত্ত্ব হিসাব। এই 5টা হিসাব। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে যদি কোটি কোটি হিসাবও থাকে, এই 5টা হিসাবের মধ্য থেকেই যাইতে হবে তার, মানে কোটি কোটি দাখিলা আছে, কোটি কোটি দফা আছে, তার এই 5টা হিসাবের মধ্য দিয়েই যাইতে হবে, এর বাইরে থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আর হিসাব বিজ্ঞানের আগে একটা সনাতন পদ্ধতি ছিল, সেখানে সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব আর নামিক হিসাব, এই 3টা হিসাবে করতো। এখন এটা আমাদের প্রয়োজন, আমরা এই 5 ধরনের আধুনিক পদ্ধতিতে হিসাব যে 5 ধরনের, এই 5 ধরনের আমার মাথায় থাকতে হবে। তাহলে আধুনিক পদ্ধতিতে হিসাব কত প্রকার? 5 প্রকার আছে। 5 প্রকার। কি কি একটু বলো? সম্পদ, দায়, আয়, ব্যয়, মালিকানা সত্ত্ব। সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। আচ্ছা, ঠিক আছে। এখানে সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। অন্যদিকে আয়, দায় আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, কমলে ডেবিট, উল্টা। এটা ভিডিওতে, ইউটিউব ভিডিওতে আছে, তোমরা ইউটিউব থেকে ভালোমতো দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এবার সরাসরি ইউটিউব একদম ফুল কমপ্লিটলি ভালোভাবে বোঝানো আছে, ওইখানে পড়লেই তোমরা বুঝতে পারবা, দেখলেই বুঝতে পারবা। এখানে প্রত্যেকটা 5টা করে জাবেদা দেয়া আছে, এই জাবেদাগুলো তোমরা কইরা আমারে গ্রুপে তোমরা পাঠিয়ে দিবা, আমি দেখবো যে তোমরা করতে পারছো কিনা। স্যার কোথায় দিবেন? এই যে দেখো, প্রত্যেকটায় 5টা করে দেয়া আছে, তোমাদের প্রয়োজনে আমি পিডিএফটা পাঠিয়ে দেব। এই যে দেখো 5টা, ঠিক আছে? স্যার আমি মুখে করতে পারবো। এই যে 5টা, প্রত্যেকটা হিসাবের এই 5টা করে আমি জাবেদা দিছি, যাতে আমি বুঝতে পারি যে তোমরা বুঝছো কিনা। স্যার আপনার ইনবক্সে পাঠিয়ে দিব না ছবি তুলে, মানে কইরা গ্রুপে পাঠিয়ে দিও, গ্রুপে হলে আমরা সবাই দেখতে পাবো। ঠিক আছে স্যার, সবগুলো করতে হবে? হ্যাঁ, সবগুলো করবা, সমস্যা কি? মানে জাবেদাগুলো সব করতে হবে? হ্যাঁ, জাবেদা এখানে যে কয়টা আছে সবগুলো করবা খাতায় করে। 5টা হিসাবে 5 × 5 = 25টা জাবেদা করতে পারবা না? জি পারবো স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্যার এই ভিডিওটা কি ইউটিউবে দিয়ে দিবেন এখন? আচ্ছা, দিয়ে দিন। এবারে আমরা শুরু করি, আমাদের অঙ্ক শুরু করি, ঠিক আছে? আমি আর বিস্তারিত দিকে গেলাম না, এতটুকু বললাম যাতে যারা দেখো না এই ভিডিওটা তাদের মাথায় কিছু যায়, কিন্তু ভিডিওটা না দেখলে এগুলো বুঝতে পারবা না। আমি কিন্তু অনেক কিছু স্কিপ করে এখানে আসছি, কারণ ভিডিওটা আছে তাই। আবারও বলতেছি, ওইগুলো দেখে নিও, নতুবা হবে না। ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসি হিসাবের শ্রেণী, কারণ, ব্যাখ্যা এবং ডেবিট ক্রেডিট নির্ণয়। এখানে দেখো, হিসাবের শ্রেণী বলছি, কারণ আর ব্যাখ্যা অবলিক দিছি। এর কারণ কি? অনেক সময় তোমাদেরকে বলবে হিসাবের শ্রেণী এবং কারণ নির্ণয় করো, হিসাবের শ্রেণী এবং ব্যাখ্যা দাও। তার মানে ব্যাখ্যা মানে কি? ব্যাখ্যা হচ্ছে ওই কারণের মতনই। ব্যাখ্যা হচ্ছে হিসাবের শ্রেণী কোনটা, এটা দায় হিসাব না ব্যয় হিসাব চাইছে, দায়, তাহলে দায় বাড়তি না কমতি, দায় বৃদ্ধি পাইছে নাকি হ্রাস পাইছে, বৃদ্ধি, এরকম। একটু দেখি, নিচে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে দেখো, এই যে নগদান হিসাব ডেবিট, সম্পদ বৃদ্ধি লিখছি না আমি? এই সম্পদ বৃদ্ধি, তার মানে এটা কারণ। কেন হইলো? নগদ ডেবিট হইলো কেন? সম্পদ বৃদ্ধি পাইছে তাই। এই জন্য আমি এখানে পাশে লিখে দিলাম যে সম্পদ বৃদ্ধি। নগদ ডেবিট আছে, এটা সম্পদ বৃদ্ধি। আসবাবপত্র ডেবিট আছে, এটা সম্পদ বৃদ্ধি। আবার নগদ যখন ক্রেডিট থাকবে সেটা সম্পদ হ্রাস। এটা আমরা এইখানে ক্লিয়ার হয়ে যাবে একদম আল্লাহর রহমতে। এখানে বলা আছে প্রশ্ন 1-এ
জনাব আকবর সাহেব 2022 সালের 1 মার্চ তারিখে নগদ 5 লক্ষ টাকা ও 2 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। এখন যে মালিক, মনে করো আগে কোনো ব্যবসা ছিল না, মালিক ভাবলো যে না আমার একটা ব্যবসা করা প্রয়োজন, সে সাথে সাথে ওই টাকা দিল এবং সে কিছু আসবাবপত্র নিয়ে আসলো আর এইটা নিয়ে সে ব্যবসা শুরু করলো। আচ্ছা, ব্যবসার কি আগে কোনো কিছু ছিল? আগে তো ব্যবসাই ছিল না। আর এখন কি হইলো, নতুন নতুন করে নগদ টাকাও আসলো, আবার আসবাবপত্রও আসলো। এই টাকাটা দেখো, এই যে আসবাবপত্র নগদ, এগুলো কি ব্যবসার জন্য? আলিফ বলো, এগুলো ব্যবসার জন্য কি? মূলধন স্যার। না, মূলধন না, এইটা ব্যবসার জন্য সম্পদ। নগদ টাকা ব্যবসার জন্য কি? অমিত কথা বলো। নগদ টাকা মানে সম্পদ স্যার। নগদ টাকা সম্পদ। আসবাবপত্র ব্যবসার জন্য কি? স্যার সম্পদ। আসবাবপত্র ব্যবসার জন্য সম্পদ। আচ্ছা, সম্পদ স্যার। এইটা তো আমার সম্পদ, এটা তো আমি জানি, এটা আমার সম্পদ। এখন এই সম্পদটা দিল কে? স্যার মালিক। মালিক দিছে। মালিক কি ব্যবসার কেউ হয়? মালিক ব্যবসার কেউ হয় না, আলাদা পারসন। তাহলে মালিক এই টাকাটা ব্যবসার কাছে পায় না? মালিক কিন্তু এই টাকাটা ব্যবসার কাছে পায়। তাহলে যেই টাকাটা মালিক ব্যবসার কাছে পায় ওইটাই হচ্ছে মূলধন। তাহলে কত টাকা নগদ দিছে মালিক? স্যার 5 লাখ। 5 লক্ষ টাকা। আর আসবাবপত্র দিছে কত টাকার? 2 লক্ষ স্যার। 2 লক্ষ টাকা। তাহলে মালিকের পকেট থেকে মোট কত টাকা ব্যবসায়ীকে দিল? স্যার 5 লক্ষ টাকা দিছি। না, পকেট থেকে মোট কত টাকা গেল ব্যবসায়ের জন্য? 7 লক্ষ টাকা গেল। 7 লক্ষ টাকা গেল। 7 লক্ষ। হ্যাঁ, তাহলে জাবেদা হবে নগদ টাকা ব্যবসায়ের সম্পদ। আগে কি কোনো নগদ টাকা ছিল? আমরা তো সবাই ক্যাশিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা ক্যাশিয়ার। আমার ক্যাশে কি আগে কোনো টাকা পয়সা ছিল? না। না। এখন নগদ কত টাকা আসছে? 7 লাখ। না, নগদ কত আসছে? 5 লাখ। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলো না হ্রাস পাইলো? সম্পদ বৃদ্ধি পেয়েছে। সম্পদ বৃদ্ধি। তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে নগদান হিসাব কি হবে? ডেবিট। ডেবিট। গুড। এরপরে আবার কি আসছে? কেউ যদি না বোঝো আমাকে সাথে সাথে বলবা। আসবাবপত্র কত টাকার আসছে? স্যার 2 লক্ষ। তুমি যেই চেয়ার টেবিলে বসে আছো ওই চেয়ার টেবিলটা কি আগে ছিল? না স্যার। না স্যার। কিছুই ছিল না। এখন দিল কে? মালিক দিল। তাহলে এটার মূল্য কত টাকা? আরো যে আসবাবপত্র আছে সব মিলে মূল্য হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে এটাও তো ব্যবসায়ের সম্পদ, তাই না? সম্পদ স্যার। এটা বৃদ্ধি পেয়েছে স্যার। তাহলে সম্পদ বৃদ্ধি পাইছে, তাহলে সব আসবাবপত্র কি হবে? ডেবিট। ডেবিট। আচ্ছা, এখন এই সব টাকাগুলো কে দিল? মালিক দিল। মালিককে কি ব্যবসায় ঋণ প্রদানকারী, ঋণ দানকারী বলা যায়? না। একটু সম্মান দেখাইতে হয় না তারে? সে তো ঋণ দানকারী না, তার একটু সম্মান আছে, তার সাথে ব্যবসার একটা সম্পর্ক আছে, আত্মিক একটা সম্পর্ক আছে। এই জন্য এই সম্মানে শুধু আমরা মূলধন হিসাব ক্রেডিট করি, নতুবা এটাও একটা দায়ের মতো, এটা একটা আন্তদায়। মূলধন একটা আন্তদায়। আচ্ছা, কার কথা হইতেছে? সে মিউট হয়ে যাও। আচ্ছা, খেয়াল করো তাহলে, এই যে মোট 7 লক্ষ টাকা মালিক দিল, এর জন্য মূলধন হিসাব ক্রেডিট হবে না? জি ক্রেডিট। মূলধন ক্রেডিট হবে। তাহলে জাবেদার হইলো নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। এরপরে দেখো, ব্যাংকে হিসাব খোলা হলো 20,000 টাকা। এটা কি কেউ বলতে পারে এটা কি বুঝাইলো? ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। না, তা তো বুঝলাম। কেন হইলো এরকম? কেন হইলো? ও স্যার, নগদান ডেবিট কেন হইলো? ব্যাংক হিসাব খোলা। ব্যাংকে হিসাব খুলছে মানে, ব্যাংকে যখন হিসাব খুলে তখন আমরা তো গরিব মানুষ, আমরা 1000 টাকা দিই, ন্যূনতম 1000 টাকা মনে হয় দিতে হয় ব্যাংকে হিসাব খুললে। তো আমি ব্যাংকে হিসাব করলাম, 1000 টাকা দিলাম। তাহলে ব্যাংকে হিসাব খোলা মানে ব্যাংকে টাকা জমা রাখা, এক কথায় ব্যাংকে হিসাব খোলা মানে কি? টাকা জমা রাখা। আচ্ছা, আমাদের 40 মিনিট মনে হয়ে গেছে। 40 মিনিট পর আবার একটা নতুন লিংক দেবো, তখন আবার জয়েন হবা, ঠিক আছে? 10 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে। 40 মিনিট পর পর এটা শেষ হয়ে যায়, টাইম শেষ হয়। আচ্ছা, তাহলে ব্যাংকে হিসাব খোলা মানে ব্যাংকে মূলত টাকা জমা রাখা। তাহলে ব্যাংকে যখন হিসাব খুলতে গেছে, সে তো বড় লোক মানুষ, তার একটা ব্যবসা আছে, সে কত টাকা জমা রাখছে? 20,000 টাকা জমা। 20,000 টাকা। আচ্ছা, ব্যাংকে যদি 20,000 টাকা জমা সে রাখে, তাহলে ব্যাংকে তার সব ব্যাংক নামক সম্পদটা বাড়লো নাকি কমলো? নগদ টাকা তুমি ক্যাশ থেকে ব্যাংকে দিয়ে আসো, নগদ টাকা তুমি ব্যাংক থেকে কোথায়, ক্যাশ থেকে কোথায় দিয়ে আসছো? ব্যাংকে। এখন একটু ভাইভাবে দেখো তো, ক্যাশের টাকা কি বাড়ছে নাকি কমছে? কমছে। ক্যাশ থেকে টাকা কমছে। কত টাকা কমছে? 20,000। তাহলে নগদান হিসাব ক্রেডিট হওয়া উচিত। জি স্যার, ব্যাংক ডেবিট সম্পদটা হ্রাস পাইছে। আবার অন্যদিকে ব্যাংকে টাকাটা জমা হইছে না?
ওটা জি স্যার জি। তাহলে ব্যাংক হিসাব কি হওয়া উচিত? ডেবিট ডেবিট হওয়া উচিত। ডেবিট। আচ্ছা, এরপরে দেখো নগদে পণ্য ক্রয় ৪৫,০০০ টাকা। ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইটা কে বোঝায় সেটা আমাকে বলো। নগদান ক্রেডিট। আচ্ছা, পণ্য যদি আমি ক্রয় করি, পণ্য ক্রয় করলে ক্রয় নামক আমার ব্যয়টা বৃদ্ধি পায়। তোমরা যদি ইউটিউবের ভিডিওটা দেখতে তাহলে এটা ক্লিয়ার হয়ে যেত। ওইখানে ক্লিয়ারলি বলছিলাম যে ক্রয় কেন আমার ব্যয়। আচ্ছা, ওইখানে দেখো তাহলে আরো ক্লিয়ার হবা। তাহলে ক্রয় নামক আমার ব্যয়টা বৃদ্ধি পাইলো, আর অন্যদিকে এজন্য আমার নগদ টাকা হ্রাস পাইছে না, যেহেতু নগদে পণ্য ক্রয় করছি। জি জি স্যার। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে ব্যয়টার নাম কি এখানে? ক্রয়, তাই না? জি। আচ্ছা, এবার একটা তোমাদের গল্প বলি, শোনো। মনে করো তুমি ইজিতে গেছো, ইজিতে গিয়া একটা শার্ট কিনছো ১,০০০ টাকা দাম। শুনতেছো কথা? জি স্যার। ইজিতে গিয়ে একটা শার্ট কিনলে ১,০০০ টাকা দাম। বাসায় আসার পর তুমি ভাবলাম না একটা প্যান্টও কেনা উচিত, তাহলে আবার একটা প্যান্ট কিনতে গেলাম ২,০০০ টাকা দিয়ে কিনলাম। তাহলে প্রথমবার যত ব্যয়, দ্বিতীয়বার ব্যয় কি বাড়ছে না কমছে? স্যার আরেকবার বলো। বাড়ছে। তুমি প্রথমবার শার্ট কিনলে ১,০০০ টাকা, আবার দ্বিতীয়বার কি আরো একটা প্যান্ট কিনলা ২,০০০ টাকা। আচ্ছা দেখো, একটু ভাইবা দেখো, যখন তুমি প্রথমবার শার্ট কিনতেই যাও না তখন কি তোমার কোনো ব্যয় ছিল? ব্যয় ছিল না। যখন শার্ট কিনলে একটা ব্যয় বাড়লো, তাই না? আবার যখন আমরা একটা প্যান্ট কিনলো তখন আবার ব্যয় বাড়লো। আবার ব্যয় বাড়লো, হ্যাঁ। তখন তারপর তুমি রিক্সা দিয়ে বাসায় আসলা, তাহলে এই আবার একটা ব্যয় বাড়লো না? জি স্যার। তার মানে কি, আবার মনে করো তুমি আবার গেলা বাজারে গিয়ে তোমার আব্বুর জন্য তুমি একটা লুঙ্গি কিনলা, তার মানে তুমি যত ক্রয় করবে তোমার ব্যয় বাড়বে না কমবে? বাড়বে। তুমি ক্রয় করলে তোমার ব্যয় বাড়বে। এখন তুমি মনে করো ধারে ক্রয় করছো, তাহলে কি তোমার ব্যয় বাড়বে না? জি স্যার। জি স্যার। ধারে ক্রয় করলেও কিন্তু ব্যয় বাড়ে। কেন বাড়ে বলতে পারো? ধারে করলে স্যার পাওনাদারকে টাকা দিতে হয় স্যার। না, এখন শুনি আগে কেন বাড়ে। হিসাব বিজ্ঞান দুইটা নীতিতে চলে, একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, আর একটা হচ্ছে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, আমার কথাটা শোনো। একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান, আর একটা হচ্ছে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানে নগদ লেনদেন যেটা হয় সেটাই আসে, নতুবা বকেয়া লেনদেন কোনো কিছু আসে না। মানে সেখানে বাকির কোনো ধার না। মনে করো তুমি নগদ ১০,০০০ টাকার পণ্য ক্রয় করছো আর ধারে ২০,০০০ টাকার পণ্য ক্রয় করছো। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানে ওই ধারে ২০,০০০ টাকার যে পণ্য ক্রয় করছো ওটা আসবেই না। ওই শুধু নগদে যে ১০,০০০ টাকার পণ্য ক্রয় করছো সেটা নিয়েই তারা কাজ করে। কিন্তু বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে নগদ ধারে সবই আসে। তাহলে আমরা যে হিসাব বিজ্ঞানটা করি এটা কোন ভিত্তিক হিসাব বিজ্ঞান? আমরা যে হিসাব বিজ্ঞানটা করি সেটা কোন ভিত্তিক হিসাব বিজ্ঞান? কোন ভিত্তি স্যার? লেনদেন না, আবার বলি, শোনো, বোঝো নাই তোমরা। ব্যবসা ভিত্তিক না স্যার? হিসাব বিজ্ঞান দুই ভিত্তিক হিসাব বিজ্ঞানে চলে। হিসাব বিজ্ঞান দুইটা নীতিতে চলে, একটা হচ্ছে নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞান, আর একটা হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। নগদ ভিত্তিক হিসাব বিজ্ঞানে নগদ লেনদেন হলেই সেটা তোমার হিসাব বিজ্ঞানে আসে, তাদের হিসাব খাতে আসে, তাদের খাতায় ওঠে, বাকি কোনো কিছু ওঠে না। আর বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞানে নগদটা ওঠে, বাকিটাও ওঠে, মানে নগদ আর বাকি দুইটা লেনদেনই তারা দেয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে হিসাব বিজ্ঞানটা করি সেটা কোন ভিত্তিক হিসাব বিজ্ঞান? বকেয়া ভিত্তিক। এটা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। তাহলে আমরা হিসাব বিজ্ঞানটা করি হচ্ছে বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান। এখানে কি কারো কোনো ডাউট আছে? না স্যার। না স্যার। না স্যার। পণ্য নগদে ক্রয় করলে যদি ব্যয় হয় তাহলে ধারে ক্রয় করলে ব্যয় হওয়া উচিত না? উচিত। তুমি কি পণ্যটা চুরি করে আনবা? তুমি কি পণ্য কিনা তারে আর টাকা দিবা না, মাইরা দিবা টাকা? জি স্যার। না, আমরা বলে জি স্যার। কে বলে জি স্যার? শোনো, তো তুমি তো টাকাটা মাইরা দিতেছো না, তুমি কি করতেছো? তার তো টাকাটা অবশ্যই দিতে হবে। আজ দাও, কাল দাও, পরশু দাও, দিতেই তো হবে। তাহলে ক্রয় মানেই তোমার ব্যয়। তোমার ব্যয় কিন্তু নগদ টাকা না। এর দ্বারা আমরা আরেকটা জিনিস বুঝি, নগদে পণ্য ক্রয় করছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি তোমারে বলি ব্যয় কোনটা, তুমি বলবা যে স্যার ব্যয় ৪৫,০০০ টাকা যে নগদ দিছি সেইটা ব্যয়। এটা কিন্তু ব্যয় না। ব্যয় হচ্ছে ক্রয়টাই তোমার ব্যয়, নগদটা তোমার ব্যয় না। নগদ তোমার সম্পদ হ্রাস পাইছে। নগদকে সম্পদ হ্রাস পাইলো, নগদকে জিজ্ঞাসা করো যে তুই কেন হ্রাস পাইলি, তখন নগদ বলবে ক্রয়ের জন্য হ্রাস পাইছি। তাহলে ক্রয়টা কি আমার ব্যয়, ক্রয়টা হচ্ছে আমার ব্যয়, ক্রয়টা হচ্ছে আমার ব্যয়, তাই না? ক্রয়টা কি আমার ব্যয়, ব্যয় বৃদ্ধি পাইছে, সুতরাং ব্যয় ডেবিট। এরপরে যাই ৮ নম্বরে। এই ৫ নাম্বারটা কি কারো বুঝতে কোনো সমস্যা আছে?
না স্যার। তাহলে 5 নম্বরে জাবেদাটা কি হইলো? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, যারা পারো তারা আপাতত একটু চুপ থাকবা, তারা বলবা না, যারা না পারো তারা চেষ্টা করবা, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখা যাক মাসে 8 তারিখে, মার্চ 8, মাসে 8,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ। মাসে যদি বেতনে একজন ম্যানেজার নিয়োগ করি আমি, তাহলে ম্যানেজারকে আমি টাকা দিছি? বেতন ডেবিট না স্যার, ম্যানেজারকে আমি টাকা দেই নাই। ম্যানেজারকে আমার হয়ে কাজ করছে? ম্যানেজারকে আমার হয়ে কাজ করছে? না স্যার। ম্যানেজারও কিন্তু আমার হয়ে কাজ করে নাই। সুতরাং এটা লেনদেন নয়। এটা কি? এটা লেনদেন নয়। ইউটিউবের ভিডিওটা দেখতে বলছিলাম, দেখো এখন অনেক সমস্যা হইতেছে, তোমরা অনেক কিছু বুঝতেছো না। আমি কিন্তু স্কিপ করে গেছি, একটা বেসিক ক্লাসটা স্কিপ করে গেছি আমি। ওইটা যদি তোমরা দেখতে, বেসিক ক্লাসটা তোমাদের ক্লিয়ার হয়ে যেত। এখন অনেক কিছু তোমাদের মাথার উপরে দেওয়া যাইতেছে। ভাড়া প্রদান করা হলো 10,000 টাকা। ইউটিউবের ভিডিওগুলো দেখা ফেলাবা, কারণ ইউটিউবের যে বেসিক ভিডিওগুলো আমি দেব সব হচ্ছে আমি যা করাবো, শোনো, আমি যা করাবো তা হচ্ছে সব ওই ইউটিউবের বেসিক ক্লাসগুলো দেয়া থাকবে। তো বেসিক ক্লাসটা যদি তুমি আগে করে রাখো, তাহলে এই যে এখন আমি অঙ্কে আসছি, তোমার আর কোনো সমস্যা হইতো না। এরপরে 12 নাম্বার, মার্চ 12 তে দেখি ভাড়া প্রদান কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা ভাড়া যদি প্রদান করি, 10,000। আচ্ছা, ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা, ভাড়া যদি আমি প্রদান করি, দেখো ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা ঠিক আছে, কথা না বলি। নীরব শোনো, নীরব কি আছো? নীরব, আমি কিন্তু জিজ্ঞাসা করবো সবাইকে, এই আলামিন সাকিব কে? করেন কি হইছে? আলামিন সাকিব কে? আলামিন সাকিব আছেন স্যার, স্যার আমাদের স্কুলের। আচ্ছা, রমনা? রমনা। আচ্ছা, ভালো। দেখো, ভাড়া প্রদান 10,000 টাকা। তুমি যদি ভাড়া প্রদান করো, দেখো তাহলে তোমার ব্যয় বৃদ্ধি পাইলো। ভাড়া নামক ব্যয়টা বাড়ছে না কমছে? ভাড়া দিলা তুমি, ভাড়া নামক ব্যয়টা বাড়লো না? বাড়লো। ওই যে 10,000 টাকা দিছি, তাই বাড়ছে না বলো? জি স্যার। হয় নাই। 10,000 টাকা দিছি এই জন্য বাড়ে নাই। 10,000 টাকা দিছি এই জন্য সম্পদ হ্রাস পাইছে। কথাটা কিন্তু বুঝো নাই তাহলে তোমরা আগেরটা। ভাড়া প্রদান যে 10,000 টাকা করছি, এই 10,000 টাকার জন্য কিন্তু সম্পদ হ্রাস পাইছে। 10,000 টাকার জন্য ব্যয় বাড়ে নাই। ব্যয় হচ্ছে ভাড়া নিজে। ভাড়া যে প্রদান করলাম, ভাড়াটাই আমার একটা ব্যয়। ওই 10,000 টাকা আমার ব্যয় না, 10,000 টাকা সম্পদ হ্রাস। বুঝতে পারছো? এই কথা কি শুনতেছো? জি স্যার। রিপ্লাই দাও না কেন? ফিডব্যাক দিবা। তাহলে ভাড়া যদি প্রদান করি, ভাড়া হিসাব ডেবিট হবে, যেহেতু ব্যয় বৃদ্ধি পাইলো ভাড়া নামক। আর অন্যদিকে রেইজ হ্যান্ড করবা, রেইজ হ্যান্ড করলে বুঝতে পারবে। ভাড়া ডেবিট আর নগদ টাকা হ্রাস পাইলো না আমার, এর জন্য ক্যাশের টাকা কি বাড়ছে না কমছে? কমছে। ক্যাশের টাকা যদি হ্রাস পায়, তাহলে নগদান হিসাব ডেবিট হবে না ক্রেডিট হবে? ক্রেডিট হবে। তাহলে ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে কি আর কোনো সমস্যা আছে? না। এখন বলো, ভাড়াটা কি আমার? ভাড়া আমার সম্পদ। ভাড়া ব্যয়। ভাড়া কি? ভাড়া ব্যয়। এই যে বললাম ভাড়া ব্যয়, এই যে এতক্ষণ যাবত আমরা বললাম ব্যাংক সম্পদ, নগদ সম্পদ, ক্রয় ব্যয়, ভাড়া ব্যয়, এই যে আমরা সম্পদ ব্যয় আর তারপর হচ্ছে দায়, এগুলো বলি, আয় বলি, এগুলা কিন্তু আমার হিসাবের শ্রেণী। এগুলা কি আমার? হিসাবের শ্রেণী। আর এই যে আমি তোমারে বলতেছি, তাহলে হিসাবের শ্রেণী সম্পদ তুমি চিহ্নিত করতে পারলা। ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ভাড়া ব্যয় আর নগদ সম্পদ। এখন তোমাকে বললাম, বলো তো ভাড়া যে ব্যয়, এর ফলে ব্যয় বাড়লো নাকি কমলো? যখন তুমি বলবা ব্যয় বাড়ছে স্যার, তার মানে তুমি ধরতে পারছো যে এর কারণটা কি। আচ্ছা শোনো, আমরা আবার শুরু করি। কোথায় যেন ছিলাম? ভাড়ায়। স্যার। জি স্যার। এই যে আমরা প্রত্যেকবার বলি যে ভাড়া আমার ব্যয়, নগদ আমার সম্পদ, যখন আমরা চিহ্নিত করতে পারি এটা। আচ্ছা, শব্দ হয় কারো এখানে? এটা মিউট করো। কার জায়গায় মিউট শব্দ হয়? সে মিউট হও। অমিত থেকে অমিত মিউট হও। আমি তো অফ করার চেষ্টা করতেছি, হয়তো না। আচ্ছা স্যার, অফ হয়েছে। এবার শোনো, তাহলে ভাড়া যখন আমি চিহ্নিত করতে পারবো, আবার একটু খেয়াল করো, যখন আমি একটা লেনদেনকে দফাগুলো চিহ্নিত করতে পারতেছি, কোনটা সম্পদ কোনটা দায়, তখন এটা হচ্ছে শ্রেণী।
তখন এটা কি আমার শ্রেণী। তোমার কাছে জানতে চাইবে তুমি শ্রেণী এবং কারণ নির্ণয় করো। যখন বলবে কারণ নির্ণয় করো তখন শ্রেণীর জন্য একটা ঘর হবে, কারণের জন্য একটা ঘর হবে। ওই কারণের ঘরটাতে তুমি বলবা শ্রেণীর যে সম্পদটা এটা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে, এই আর কোনো কথা না। বোঝা গেছে? আচ্ছা, পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা। পণ্য যদি আমি বিক্রয় করি এর ফলে আমার আয় বৃদ্ধি পায়। এর ফলে আমার কি হয়? পণ্য বিক্রয় করলে আমার কি হয়? আয় বৃদ্ধি পায়। আচ্ছা, কেন বৃদ্ধি পায় এখানে একটু দেখো, এটা একটু পরে তাহলে তোমরা ক্লিয়ার হবে। এটা তোমরা পড়ে নিও, বাসায় পড়ে নিলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার গ্রুপে কি স্যার পিডিএফ গুলি দেওয়া যাবে? হ্যাঁ, পিডিএফ গুলো দিয়ে দেবো আমি, সমস্যা নেই। পিডিএফ গুলো দিয়ে দিলে ওইটা হচ্ছে একদম বেসিক, যারা 9 এ উঠছে তাদের জন্য খুব বেটার হবে। আর তোমরা যদি ওগুলো না বোঝো তাহলে তোমাদেরও দিয়ে দেবো। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমার কাছে বইলে আমি দিয়ে দেবো এগুলো। ওকে। আচ্ছা দেখি তাহলে আমি যে পণ্য বিক্রয় করলাম, এখন বিক্রয়টা আমার আয় কেন? একটা ব্যবসা প্রতিষ্ঠান কিসের জন্য ব্যবসা পরিচালনা করে? কিসের জন্য? পণ্যদ্রব্য বা সেবা বিক্রয় করে সে আয় করবে। এখন একটা ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের? ব্যবসা প্রতিষ্ঠান কয় ধরনের হয়? ব্যবসা প্রতিষ্ঠান মূলত হয় দুই ধরনের। একটা হচ্ছে পণ্য বা পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কোনটা? যারা তোমাকে পণ্য দিতেছে, যেমন পণ্য বলতে যেমন চাল ডাল, আমি কলম কিনলাম, একটা ফোন কিনলাম, এটা হচ্ছে পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর একটা হচ্ছে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেবা বিক্রয়কারী আলিফ জয়েন হতে পারতেছে না। বুঝলাম না। আলিফ জয়েন হতে পারতেছে না স্যার। আলিফ কেন পারতেছে না জয়েন হইতে? ঠিক একটা বলতে পারি না স্যার। ওরে বলো শুধু লিংকে ক্লিক করতে, আর কোনো কিছু দরকার নেই। ওকে স্যার। একটু মনোযোগী হই, এটা ক্লিয়ার করি আমরা। খেয়াল করো তাহলে, আর একটা হচ্ছে পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান কোনটা? তুমি সেলুনে গেলা, তুমি যদি সেলুনে যাও, সেলুনে গেলে কি করে? তোমার চুল কাটা দেয়। তুমি মনে করো গাড়িতে উঠলা, তোমার কি করে? এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তুমি এই যে ফোনে কথা বলো, এমবি কিনো, এটা তোমার একটা সার্ভিস, সেবা দিতেছে, আর কিন্তু কিছু না। তুমি এই যে বিদ্যুৎ সেবা পাইতে, এটা একটা সেবা। এটা কিন্তু ওই পণ্য না যে তুমি খাইতে পারতেছো, গায়ে মাখতে পারতেছো, মাথায় দিতে পারতেছো, ওরকম কোনো প্রোডাক্ট না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠান মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে পণ্যদ্রব্য বিক্রয়কারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। তাহলে এই দুইটা মাধ্যমেই বিক্রয় করে সে প্রতিষ্ঠানটা আয় করে, মানে সে ইনকাম করার চেষ্টা করে, আয় করার চেষ্টা করে। তাহলে পণ্য যদি বিক্রয় করে তাহলে পণ্য বিক্রয়টা তার জন্য আয় হবে না? জি স্যার। পণ্য বিক্রয়টা তার জন্য আয়। ৮০,০০০ টাকা যে পাইলো এটাই তো তার জন্য আয়, তাই নাকি? ওই যে পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা, ৮০,০০০ টাকা তার আয় না? জি স্যার। ওই যে নগদ ৮০,০০০ টাকা, এটাই তো তার আয় নাকি? কথা বলো না কেন? জি স্যার। না, নগদ যে ৮০,০০০ টাকা পাই এটা তার জন্য আয় না। আবারও বুঝো নাই, নগদ টাকা হচ্ছে তার সম্পদ বৃদ্ধি পাইছে, আয় হচ্ছে তার বিক্রয়। জি স্যার। আয় কোনটা? বিক্রয়। আমরা একটু ক্লিয়ার হই আবার। ক্রয়টা আমার ব্যয়, নগদ টাকা আমার ব্যয় না, নগদ টাকা সম্পদ হ্রাস। আবার বিক্রয় করে যে আমি ৮০,০০০ টাকা পাইলাম, ক্যাশে আমার কত টাকা এখন আসছে? ৮০,০০০ টাকা আসছে না? ৮০,০০০। এই ৮০,০০০ টাকা হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি, নগদ। কেন বাড়ছে জিজ্ঞাসা করো সম্পদকে, ৮০,০০০ টাকা তুই কেন আসলি? ও বলবে যে ভাই আমি তো ওই যে পণ্য বিক্রয় করছিলেন এই জন্য আসছি। ওই পণ্য বিক্রয়টা তোমার আয়, বিক্রয় তোমার আয়। ৮০,০০০ টাকা যে ক্যাশ আসলো এটা তোমার আয় না, এটা সম্পদ বৃদ্ধি। ক্লিয়ার হয়েছে এবার? দুইটাকে তোমার ভিতরে ঢুকে আলাদা ভাবে দেখতে হবে। তুমি যদি একটা দেখো পণ্য বিক্রয় ৮০,০০০ টাকা, তাহলে এটা তোমার আয়। এখন ও এইটা বুঝতেছে না যে নগদটা তার আয় নাকি বিক্রয়টা তার আয়, নাকি ও টোটালটাই তার আয়। টোটালটা কখনোই আয় না। এইটার ভিতরেই দুইটা জিনিস, একটা বিক্রয়, একটা নগদ। নগদটা তার সম্পদ বৃদ্ধি, আর এই বৃদ্ধিটা কেন পাইলো? বিক্রয়ের জন্য। তাহলে বিক্রয়টা তার আয়। নগদ টাকা যে কোনো কারণেই আসতে পারে, সম্পদ যে কোনো কারণেই বাড়তে পারে। কি কারণে বাড়লো সেটা আমার দেখতে হবে আগে। তাহলে এখানে যাবে হবে কি, নগদ ক্যাশ টাকা বাড়ছে না কমছে? তাহলে নগদান হিসাব ডেবিট। আর কেন বাড়লো? বিক্রয়ের জন্য। তাহলে বিক্রয় নামক আয়টা বাড়ছে নাকি কমছে? কমছে। বিক্রয় নামক আয়টা বৃদ্ধি পাইছে। আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়। আয় দায় আর মালিকানা সত্ত্ব, এটা সম্পদ আর ব্যয়ের উল্টা। মনে করো দুই ভাই আর তিন ভাই,
এক ঘরের বড় চাচার 2 ভাই, ছোট চাচার 3 ভাই, তো 2 ভাই আর 3 ভাই কেউ কাউরে দেখতে পারে, উল্টা পথে চলে সবাই। তেমনি সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট কমলে ক্রেডিট, অন্যদিকে আয় দায় আর মালিকানা সত্ত্ব উল্টা, বাড়লে ক্রেডিট কমলে ডেবিট। ধারে পণ্য ক্রয়, এখানে বলতে পারো ক্রয়, আমি যেহেতু নগদ টাকা দেই নাই, দিছি, তাহলে এটা কি আমার ব্যয় হয়েছে? না স্যার ব্যয় হয় নাই। এটা কিন্তু ব্যয় হওয়ার কথা না, এটা কি ব্যয় হওয়ার কথা? নগদ না স্যার, কিন্তু এটা ব্যয়। এটা কি আমার, আমরা আবার একটু ক্লিয়ার, এটা আমার ব্যয়, এটা কখনই আমার ব্যয় হয় না, এটা বলা যায় না। ক্রয়টাই তোমার ব্যয়, এটা মাথায় ঢুকায় নাও, নগদটা তোমার ব্যয় না। নগদ টাকা যাক বা না, ক্রয় করছো, ক্রয় তোমার ব্যয়, সে নগদে করো বা ধারে করো। আমরা বকেয়া ভিত্তিক হিসাব বিজ্ঞান করি, নগদ ভিত্তিক না। তুমি ক্রয় করছো, সাথে সাথে ব্যয় হয়ে গেছে। বেতন হইছে, 1 মাস হয়ে গেছে বেতনের, তুমি বেতন দিতে পারছো বা না পারছো কর্মচারীরা, বেতন নামক ব্যয়টা হয়ে গেছে। নগদ দিলে সম্পদ হ্রাস পাবে, নগদ না দিলে দায় বাড়বে একটা, সে তোমার কাছে টাকা পাবে, তোমার ব্যয়টা হয়ে গেছে। বেতন নামক যে ব্যয়, এটা তোমার হয়ে গেছে। 1 মাস বাসায় থাকছো, ভাড়া দিতে পারো বা পারো নাই, ভাড়া নামক ব্যয়টা হয়ে গেছে। তুমি যদি নগদ টাকা দিতে পারো, নগদ নামক সম্পদটা হ্রাস পাবে, আর যদি না দিতে পারো, তোমার বাড়িওয়ালা তোমার কাছে টাকা পায়, মাথায় একটা প্রেসার বাড়লো, মানে একটা দায় বৃদ্ধি পাইলো, বা ভাড়া বকেয়া রইলো। আমার মনে হয় ক্লিয়ার হয়েছে এটা। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? এখানে কি আর কোনো সমস্যা আছে? না স্যার। আমার স্কুলের ইমনের কোনো সমস্যা আছে? না স্যার। অঙ্ক দিলে পারবা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এবারে তাহলে ধারে পণ্য ক্রয়টার জাবেদা হবে কি? ক্রয় যদি ব্যয় বৃদ্ধি পায়, ব্যয় বৃদ্ধি পাইলে কি হয়? ক্রয় হিসাব ডেবিট। ক্রয় হিসাব, ভেরি গুড। ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয়টার নাম কি? ক্রয়, তাহলে ক্রয় ডেবিট। ব্যয় যেটাই হোক, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, ব্যয়টার নাম যদি হয় ক্রয় ডেবিট, ব্যয়টার নাম যদি হয় বেতন ডেবিট, ব্যয়টার নাম যদি হয় ভাড়া ডেবিট, মানে যে বৃদ্ধি পাবে ব্যয়ের সেই ডেবিট, শুধু ক্রয় না। ব্যয়ের খাতে যে পড়বে, ও যদি বৃদ্ধি পায় তাহলে ও ডেবিট। তাহলে ক্রয় এখন ব্যয়ের খাতে পড়ছে এবং এটা বৃদ্ধি পাইছে। ক্রয় করছি, ধারে করি বা নগদে করি দেখার দরকার নাই, ক্রয় করছি, ব্যয় বৃদ্ধি পাইছে, এই জন্য ক্রয় হিসাব ডেবিট। ক্লিয়ার? বাকিরা কথা বলো না কেন, সবাই কথা বলবা, 10 জন আছো। আচ্ছা, এরপরে এখন আমি কি নগদে টাকা দিছি? না স্যার, ধারে, পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে, তাহলে সে কি আমার কাছে টাকা পায় না? সে কি আমাকে মাগনা দিয়ে দিছে, এমনি এমনি দিয়ে দিছে, ফ্রি? না স্যার। ফ্রি দিলেও তো একটা কাজ হয়, বিজ্ঞাপন হয়, কিন্তু সে তো আমার ফ্রি দেয় না, সে আমার কাছে টাকা পাবে, তাহলে সে আমার পাওনাদার। আমার মাথায় কি একটা দায় বাড়ছে না? জি স্যার। জি। এই জনি স্যার। জি স্যার। শোনো, তুমি মনে করো কারো কাছ থেকে ধারে পণ্য কিনছো, এখন তুমি তারে 2-3 মাস যাবত টাকা দিতে পারতেছো না। এখন তুমি তার দোকানের সামনে দিয়ে যখন যাবা, তখন কিভাবে যাবা? আর যদি অন্য উপায় থাকে ওই দোকানের সামনে দিয়ে না যাওয়ার, তুমি কি ওই দোকানের সামনে দিয়ে যাবা? অন্য উপায় থাকে? না স্যার। কখনো যাবা? জনি কথা বলো, জনি নীরব না কই? यस স্যার আছে স্যার। তার কথা বলো না কেন, কথা বলতে হবে। আচ্ছা, তাহলে তুমি ওখান থেকে যাবে না, তার মানে কি তোমার মাথায় একটা প্রেসার বাড়ছে না? জি স্যার। এই প্রেসারটার নামই হচ্ছে দায়। এটার নামই কি? দায়। দায়। এখন তোমার কি সে চিরস্থায়ী বছরের পর বছরের জন্য তোমার বাকি দিছিল, নাকি স্বল্প সময়ের জন্য? স্বল্প সময়ের জন্য। স্বল্প সময়। ধারে যদি ক্রয় বিক্রয় হয়, তাহলে কত সময়ের জন্য হয় আজকে এটা আমরা জানি না। ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস 90 দিন ধরা হয়। এর থেকে বেশি যদি ভালো সম্পর্ক হয়, সেক্ষেত্রে 180 দিন হইতে পারে, কিন্তু এটা কখনোই হয় না। তুমি যদি পণ্য বিক্রয় ক্রয় বিক্রয় করো, তুমি কি চাবা তোমার পণ্যটা একজনের কাছে বিক্রি করে 6 মাস টাকা ওইখানে ফালায় রাখতে ধারে? এটা কি তুমি চাইবা? না স্যার। এক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ধরা হয় সর্বোচ্চ 90 দিন, মানে 3 মাসের মধ্যে টাকা ফেরত দিতে বলে। ঠিক আছে? তাহলে 3 মাস কি 1 বছরের কম না বেশি? কম। 1 বছরের কম। 3 মাস যদি 1 বছরের কম হয়, তাহলে এর ভিতরে যে দায়গুলা পড়বে সব চলতি দায়। এর ভিতরে যে দায়গুলা পড়বে, এগুলো কি দায়? সব চলতি দায়। তাহলে এই যে পাওনাদার কি চলতি দায় হওয়া উচিত নাকি দীর্ঘমেয়াদী দায় হওয়া উচিত? চলতি দায় হওয়া উচিত। যেগুলো 1 বছরের বেশি দায়, সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী দায়। এই যে পাওনাদার কি তোমার 4-5 বছরের জন্য ধারে পণ্য দিছে? না স্যার। সর্বোচ্চ 3 মাস। তাহলে সেই ক্ষেত্রে এটা কি চলতি দায় হবে না? यस স্যার। আচ্ছা, তাহলে বুঝতে পারলাম পাওনাদার কেন চলতি দায়। यस স্যার। তাহলে দায় বাড়লো না কমলো? এখানে বাড়লো স্যার। দায় বাড়লো। তোমার কি আগে কেউ তোমার কাছে টাকা পাইতো না? পাইতো? মারো। না স্যার। আগে কেউ টাকা পাইতো না, এখন কি টাকা পায় না?
জি স্যার Yes, sir. টাকা পায়। টাকা যদি পায় তাহলে দায় বাড়লো নাকি কমলো? দায় বাড়লো। দায় বাড়লো। স্যার, দায় বাড়লো। বাড়লে কি হয়? সম্পদ আর ব্যয়ের উল্টা কি হয়? সম্পদ ব্যয়। সম্পদ আর ব্যয় বাড়লে ডেবিট, তাহলে দায় বাড়লে কি হবে? ক্রেডিট ক্রেডিট ক্রেডিট। তাহলে Credit, sir. জাবেদাটা কি হওয়া উচিত? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। এইটা কি কারো কোনো সমস্যা আছে? এই যে এটাই কারো কোনো সমস্যা আছে? শোনো, আমরা আমাদের উদ্দেশ্য এখানে শেখা, লজ্জা রাখা কোনো লাভ নাই। তুমি যদি লজ্জা রাখো আর কখনো শিখতে পারবা না। আমার এখানে তোমাদের পড়ানোর কথা ছিল না, আল্লাহ চাইছে তাই এখানে হইতেছে এরকম। এখনো যদি এই সুযোগটা কাজে না লাগাও আর কবে লাগাবা? আচ্ছা, এরপরে যাই ধারে পণ্য বিক্রয়। জনি বলবা, জনি আর নীরব এই দুজনের উত্তর আমি চাইতেছি। আছো তোমরা? জনি আর নীরব বলো। স্যার এইখানে যে ধারে পণ্য বিক্রয় করছি 40,000 টাকা, আমি কি নগদে পাইছি টাকা? না স্যার। না স্যার। তাহলে বিক্রয় কি আয় হবে নাকি? বিক্রয় কি আয় বলা যায় তাহলে? না স্যার। তাহলে বিক্রয় কি আয় হবে? স্যার ব্যয়। না, বিক্রয় করলে তো ব্যয়। স্যার আয় হবে। না স্যার আয় হবে। আয় হবে না কে? না, তারা স্যার। আয় হবে না কে? তারা একটু কথা বলো। আয় হবে। এইখানে আমরা একজনকে পুরো এড়ায় দিতেছি, তা হচ্ছে একটা মেয়ে ছিল না, মিথিলা নাকি নাম? মিথিলা আক্তার দেখলাম। হ্যাঁ, মিথিলা আক্তার, তুমিও কথা বলো। আচ্ছা, সমস্যা থাকলে বলবা। এই যে বিক্রয়টা ধারে করলাম 80,000 টাকা, এখানে কি আমি নগদ টাকা পাইছি জনি? না স্যার। না স্যার। তাহলে এটা কি আয় হবে? জি স্যার। কেন আয় হবে? স্যার আয় হবে। কেন আয় হবে? জনি বলো তো, জনি বলো। জনি ব্যয় হবে স্যার, বিক্রয় ব্যয়। বিক্রয় ব্যয় স্যার। বিক্রয় ব্যয় কে বলছো? বিক্রয় ব্যয় মারুফ? জি স্যার। আচ্ছা, বলতে হবে তো, সঠিক হোক বা কারেক্ট হোক বলতে হবে। বলবো? বলবা তো অবশ্যই, কেন বলবা না? স্যার বলো। এটা তো আমি ধারে দিলাম, এটা তো আমি আর এভাবে দেইনি। সে তো আমার টাকা দেবেই কোনো না কোনো সময়। হ্যাঁ, তাহলে এটা ব্যয় তাহলে তো হবে এটা কেন? বিক্রয় হবে। ব্যয় কে বললো? আমি ব্যয় বলিনি। ব্যয় জানি কে বললো? আমি বলিনি, যে বললো। আচ্ছা, বিক্রয় হচ্ছে আমার আয়। আবারও বলি, ক্রয় যেমন ধারে হোক বা নগদে হোক ক্রয় হইলেই ব্যয়, বিক্রয় তেমনই একই ভাবে ধারে হোক বা নগদে হোক বিক্রয় মানেই আয়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। বিক্রয় হইলেই আয়, তাতে আমার এইটা দেখার দরকার নাই সেটা কি নগদে হইছে নাকি ধারে হইছে। নগদে না ধারে? এটা আমার দেখার কোনো। আলামিন সাকিব, তুমিও কথা বলবা। জি স্যার। পিয়ার কথাই বলে না, অমিত তো একদম চুপ। আর মিথিলা আক্তার, তুমিও সমস্যা থাকলে জিজ্ঞাসা করবা। এটা জানা কেন? এটা এখানে আসছে কেন? আচ্ছা, এইটা আবার এখানে কোত্থেকে আসলো? তো মহামুসিবত। আচ্ছা যাক, বাদ দিই। এইবারে দেখি বিক্রয় আমার আয় বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? বৃদ্ধি। খেয়াল করো, আমি যদি পণ্য বিক্রয় করি তাহলে এটা আমার আয় বাড়বে, তাতে আমি নগদে করি বা ধারে করি, যেইভাবেই করি না কেন বিক্রয় আমার আয় বৃদ্ধি করে। নগদে বিক্রয় করলে নগদ নামক সম্পদটা বৃদ্ধি পায়, ওইটা আলাদা বিষয়। বিক্রয় যে আমার আয় সেটা কিন্তু চেঞ্জ হয় না। বিক্রয় মানে আমার আয়, সেটা নগদে করি বা ধারে করি, বিক্রয় আমার আয় বৃদ্ধি পাবেই। তাহলে বিক্রয় হিসাব কি করতে পারি আমি? বিক্রয় যেহেতু করলাম, বিক্রয় হিসাব কি করতে পারি? বিক্রয় ক্রেডিট করতে পারি, কারণ বিক্রয় নামক আয়টা বৃদ্ধি পাইলো। যে পারো সে বলবা না, যে না পারো সে চেষ্টা করো। যেমন মারুফ কথা বলা, আপাতত এই জায়গায় বলার দরকার নাই, কারণ মারুফ এটা পারো আমার যতটুকু মনে হইতেছে। ঠিক আছে, মারুফ এটা পারবা আশা করি। জি স্যার, আমি তাহলে চুপই থাকি। আপাতত তুমি চুপ থাকবা, তুমি বলবা না। আমি যখন বলবো তখন বলবা। তাহলে ধারে পণ্য বিক্রয় 40,000 টাকা, এখানে বিক্রয় নামক আয়টা বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? জনি, নীরব, মিথিলা, তারপর আর কে? বৃদ্ধি পাইছে। সাহস আছে। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট হবে না? আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয় না? জি স্যার। হ্যাঁ, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট হয়, সুতরাং বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট কে যাবে? নগদ টাকা কি আমি পাইছি? না স্যার। নগদ তো পাই নাই, তাহলে নগদের হিসাব তো ডেবিট করা যাইতেছে না। তাহলে কি হবে? দেনাদার হিসাব।
গুড, দেনাদার হিসাব। এখন দেনাদার হিসাব কেন ডেবিট হইলো? কারণ ওই লোকের কাছে আমি টাকা পাই। যেমন আমি ইমনের কাছে ধারে বিক্রি করলাম পণ্য, এখন বিক্রয় হিসাব ক্রেডিট করছি, আর ইমন নামটাই এখন আমার জন্য সম্পদ। ইমন ফুল জিনিসটাই এখন, ইমন ব্যক্তিটাই আমার কাছে এখন সম্পদ। তাহলে ইমন হিসাব ডেবিট লিখতে পারি অথবা দেনাদার হিসাব ডেবিট লিখতে পারি, কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে। বোঝা গেছে? যদি নাম থাকে জি স্যার, নাম যদি থাকে সব থেকে ভালো হয় দেনাদার ইমন হিসাব ডেবিট, এটা লিখলে ভালো হয়। সবচেয়ে বেটার অপশন এইটা, দেনাদার ফার্স্ট ব্র্যাকেট দিয়া ইমন হিসাব ডেবিট। বোঝা গেছে? ইমন হিসাব লিখলে হবে না? ইমন হিসাব লিখলেও হবে, তবে এটা না লেখাই ভালো। তুমি দেনাদার লিখবা, ব্র্যাকেট দিয়ে ইমন লিখবা, তারপর হিসাব লিখবা, একদম পারফেক্ট। জি স্যার। তাহলে এটা যাবে হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখানে একটা জিনিস আমি বলে রাখি, দেনাদারের ক্ষেত্রে আমরা প্রাপ্য হিসাবও লিখতে পারবো, আবার পাওনাদারের ক্ষেত্রে আমরা প্রদেয় হিসাবও লিখতে পারবো। এরপরে আসি কাগজ ও কলম ক্রয়, তাই না? কাগজ ও কলম এগুলো হচ্ছে মণিহারি। এগুলো কি? মণিহারি। তাহলে মণিহারি হিসাব, কাগজ ও কলম যদি আমি ক্রয় করি তাহলে আমার এই মণিহারি নামক একটা ব্যয় বৃদ্ধি পায়। তাহলে মণিহারি হিসাব ডেবিট হবে যেহেতু ব্যয় বৃদ্ধি পাইছে। আর এর ফলে আমার নগদ টাকা বাড়ছে না কমছে? ক্যাশের টাকা কমছে, ক্যাশ থেকে টাকা গেছে, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আর এখানে আমার ব্যয় কোনটা? নগদ টাকা গেছে, এটা আমার ব্যয় না? জি স্যার। আবার বলছি স্যার বোঝেই নাই। নগদ টাকা কেন ব্যয়? ব্যয়টা হবে মণিহারিটা আমার ব্যয়, নগদ টাকা তো আমার ব্যয় না। নগদ টাকা সম্পদ হ্রাস, ধারেও তো হইতে পারতো। সম্পদ হ্রাস, হ্যাঁ নগদ টাকা সম্পদ হ্রাস। ওই যে কাগজ কলম ক্রয় করছে মণিহারি, সেইটা আমার ব্যয়। এখনো মনে হয় বোঝো নাই? ও জি স্যার বুঝছি। কাগজ ও কলম ক্রয় 800 টাকা যাবে, তারা কি হবে? মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, যেহেতু ক্যাশ থেকে টাকা গেছে। এখানে ব্যয় কোনটা? এই নগদ 800 টাকা গেছে, সেটা আমার ব্যয়। কাগজ আর কলম স্যার, কাগজ ও কলম মানে মণিহারি, এই মণিহারিটা আমার ব্যয়। এই 800 টাকা নগদ যে গেছে, এটা আমার সম্পদ হ্রাস। তাহলে নগদান হিসাব ডেবিট, সরি মণিহারি হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এরপরে আসি 27 তারিখ, দেখো আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আচ্ছা কথা না বলি, একটু শুনি আগে। আসবাবপত্র ক্রয় 30,000 টাকা। এখন আসবাবপত্র ডেবিট কেন হইল? এই জনি, নীরব, আরো কে কে জানো আছে? কথা বলো না কেন? জনি, নীরব, ইমন, আমি বলি এখন কে কথা বলবা? জনি বলবা, নীরব বলবা, ইমন বলবা, তারপর এখানে কি আছে, আলামিন সাকিব বলবা, মিথিলা বলবা, এরা কথা বলবা। আমার এই আর বাকিগুলা বলবা না, বাকিগুলো একটু চুপ থাকবা। আসবাবপত্র যদি ক্রয় করি, দেখো 30,000 টাকা, একটু ভালো মতো ভাইবা বলো। তোমার ঘরের যে সোফা সেটটা আছে, তোমার ঘরের যে খাটটা আছে, তোমার বাবা তোমারে বলবে, বাবা তোর জন্য আমি কিছু করে যাইতে পারি আর না পারি, তোর জন্য ব্যাংকে কিছু টাকা রেখে গেলাম, তোর জন্য নগদে কিছু টাকা রাখলাম, কিছু গহনা রেখে গেলাম, জমি জমা তোর জন্য করলাম, ওই যে তোর জন্য একটা শিল্প প্রতিষ্ঠান দাঁড় করাইলাম, এগুলো সব তোর। ঘরের আসবাবপত্র যা আছে সব তোর, এগুলো তোর সম্পদ, এগুলো দিয়ে তুই কইরা এটা খাইস। তাহলে এগুলো কি তোমার সম্পদ? সম্পদ। এইটা বোঝার জন্য কি তোমার এই হিসাব বিজ্ঞানী হওয়া দরকার আছে? তোমার ঘরের মাও জানে, সে কিন্তু হিসাব বিজ্ঞান বোঝে না, কিন্তু সেও জানে এটা একটা সম্পদ। ঠিক আছে? এই কথা শুনতেছো? তাহলে আসবাবপত্র যদি ক্রয় করো, কথা সাউন্ড আসে কার কাছ থেকে, সে অফ হোক, সে মিউট হোক। সাউন্ড আসে যার কাছ থেকে, সে মিউট হোক। অমিতের কাছ থেকে সাউন্ড আসে? স্যার অমিতের নেটে ডিস্টার্ব দিয়েছে এই জন্য। আচ্ছা দেখো, তাহলে আসবাবপত্র যে ক্রয় করলা 30,000 টাকার, এর ফলে আসবাবপত্র কি তোমার প্রতিষ্ঠানে যা ছিল তার থেকে এখন বাড়ছে নাকি কমছে? বাড়ছে স্যার। তাহলে আসবাবপত্রটা কি হওয়া উচিত? ডেবিট। কারণ আসবাবপত্র একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট হয়, সুতরাং আসবাবপত্র কি হবে? ডেবিট। ভেরি গুড। আর এর ফলে তোমার ক্যাশের টাকা বাড়ছে না কমছে? তুমি না ক্যাশিয়ার, একটু ক্যাশের দিকে তাকিয়ে দেখো। ক্যাশের টাকা কম। নগদ টাকা কি? নগদ কি তোমার? নগদ তোমার সম্পদ। তাহলে একটা লেনদেনেই দুইটা সম্পদ পাইলাম, একটা সম্পদ বৃদ্ধি পাইলো আর একটা সম্পদ হ্রাস পাইলো। এখানে কি কারো কোনো ডাউট আছে? একটা লেনদেনে দুইটা সম্পদ কেন আসবে? একটা লেনদেনে দুইটা কেন, তিনটা চারটা সম্পদও হইতে পারে। আমি শুধু আমার ধারাবাহিক ভাবে আগাবো, সামনে যে আসে আসুক, ওইটা আমার দেখার দরকার নেই।
তাহলে আসবাবপত্র ক্রয় করলাম 30,000 টাকার, এর ফলে আসবাবপত্র নামক সম্পদ বৃদ্ধি পাইলো, আর একদিকে আমার নগদ নামক সম্পদ হ্রাস পাইলো। এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এখানে কি কারো কোনো সমস্যা আছে? এখানে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। যদি কারো কোনো সমস্যা থাকে সে বলো। না স্যার, না স্যার। ওকে, তাহলে আমি 30 নাম্বারে যাই, ম্যানেজারকে 1 মাসের বেতন প্রদান। এই যে উপরে দেখো 8 তারিখে, মার্চের 8 তারিখে বলা ছিল মাসে 8,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ করা হলো, তখন কি এটা লেনদেন ছিল? ম্যানেজার নিয়োগ করছি, সে কাজ করে না, আমি তারে টাকা দিলাম, এটা লেনদেন না। কিন্তু 30 তারিখে এসে আমি তারে টাকা দিলাম, তাহলে এইটাকে জি স্যার লেনদেন। লেনদেন। কিন্তু এখানে কি কোনো টাকা দেয়া আছে? দেখো তো এখানে কোনো টাকা বলছে কিনা? না স্যার, টাকা বলে নাই। তাহলে আমার ধরতে হবে কোথায়? আমার উপরে যাইতে হবে। দেখো এখানে কত টাকা বেতনে নিয়োগ করছিল? 8,000 টাকা বেতনে নিয়োগ করছিল। সুতরাং জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব কি হবে? ডেবিট। এখন প্রশ্ন হচ্ছে আমার ব্যয় কোনটা? এই যে বেতন 8,000 টাকা প্রদান করলাম, নগদ যে 8,000 টাকা দিলাম, এটা আমার ব্যয় না? জি হ্যাঁ, यस স্যার। কে বলছে ইয়েস স্যার? এই জায়গায় দেখা যাইতেছে না। কে বললা ইয়েস স্যার? কথা বলো। নীরব স্যার, নীরব। কই নীরব কই? হ্যাঁ নীরব, यस স্যার। এটা কেমনে কি হলো আমার বুঝাও। আরে হ্যাঁ হইছে। নীরব, ম্যানেজারকে আমি 8,000 টাকা প্রদান করলাম নগদ। এই নগদ 8,000 টাকা কিন্তু আমার ব্যয় না, এটা আমার সম্পদ হ্রাস। ব্যয় কোনটা? নগদকে জিজ্ঞাসা করো 8,000 টাকা তুই কেন গেলি, ও কি বলবে কেন গেছে? বেতন। বেতনের জন্য গেছে। সুতরাং বেতনটা আমার ব্যয়, নগদ টাকা আমার ব্যয় না। এটা আমার মাথায় রাখতে হবে ভালো মতো। এটা যদি বুঝা যায় আমি জাবেদা সব পারবো, আমার কোনো জাবেদা কখনো মিস হবে না। বুঝছি? यस স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আবার একটু বলি। এই যে 1,000 টাকা 8,000 টাকা আমি বেতন দিলাম কর্মচারীকে বা ম্যানেজারকে, এর ফলে আমার এই এখানে কর্মচারী দিলে ভালো হইতো, কারণ ম্যানেজার 8,000 টাকায় চাকরি করবে না কোথাও। এই 8,000 টাকা যে নগদ গেল, এইটা আমার ব্যয় নাকি বেতনটা আমার ব্যয়? স্যার বেতনটা আমার ব্যয়। ভেরি গুড, বেতনটা আমার ব্যয়। আর 8,000 টাকা কি আমার সম্পদ? আর 8,000 টাকা কি আমার নগদ ব্যয় না, সম্পদ হ্রাস। নগদ টাকা আমার সম্পদ হ্রাস। সম্পদ হ্রাস। এই এতটুকু কি সবার ক্লিয়ার হইছে? আমার এখানে আমি মোট 11টা মনে হয় লেনদেন দিছিলাম, এর ভিতরে লেনদেন 10টা আর 10 ইন্টারনেট কানেকশন লেনদেন নয়, আর একটা হচ্ছে লেনদেন নয়। এখন আমি সবাইকে জিজ্ঞাসা করবো, যেহেতু আমার শেষ, এবার সবাই আনমিউট করো, সবাই আনমিউট করো। প্রিন্স, তোমার কি হয়েছে? এটা তোমার এইখানে কি কোথাও কোনো সমস্যা আছে? না স্যার। নাই। জনি, জনি তোমার কি কোথাও কোনো সমস্যা আছে এইখানে? না না স্যার। জনির নাই। ইমনের আছে? না স্যার। নীরব? না স্যার। মারুফ? নাই। না স্যার। তারপর আর কে এই পাশে আমি পাইলাম? অমিতের আছে? অমিত? স্যার অমিতের নেট স্লো, এই জন্য বলতে পারতাছ না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো কথাও শুনতে পায় না। দেখো জি কয়েকটা স্যার, কথাও শুনতে পারতাছি। আচ্ছা সমস্যা নাই। এইবারে আমরা দেখি, এইবার কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা এতক্ষণ শুধু হচ্ছে জাবেদাগুলা শিখছি, এইবার আমরা মূল প্রশ্নে যাব। সবাই একটু আনমিউট করো, যদি কোনো সমস্যা আমাকে সাথে সাথে বলবা। সবাই আনমিউট করো, সবাই যারা আছো সবাই আনমিউট করো। গেল কয়জন? ওরা গেল কেন? আমার প্রশ্ন থাকবে, এই খেয়াল করো, এই প্রশ্ন কিন্তু আসবে, মাস্ট এইটা আসবে, এবং এইখান থেকে তোমাদের 10 নাম্বার থাকার সম্ভাবনা খুব বেশি। সুতরাং একটু মনোযোগী হও। কথা শুনতেছো আমার? নীরব, জনি, ইমন? হ্যাঁ, প্রশ্ন থাকবে, হিসাবের শ্রেণী নির্ণয় করো, এবং প্রশ্ন মনে করো ডেবিট ক্রেডিট সহ হিসাবের শ্রেণী নির্ণয় করো। জনাব আকবর সাহেবের 2022 সালের মার্চ মাসের
2, 5, 12, 15 এবং 19 তারিখের লেনদেনগুলোর হিসাবের শ্রেণী এবং কারণ নির্ণয় করো, বা ডেবিট ক্রেডিট সহ হিসাবের শ্রেণী নির্ণয় করো, এরকম বলা থাকে না? জি স্যার। এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যদি বলে ডেবিট ক্রেডিট সহ হিসাবের শ্রেণী নির্ণয় করো, তাহলে আমার কাছে কয়টা জিনিস জানতে চাইছে বলতে পারো? দুইটা জিনিস, একটা ডেবিট ক্রেডিট আর একটা কি শ্রেণী, আরেকটা কি, একটা কি ডেবিট ক্রেডিট, এরকম তিনটা জিনিস চাইতে পারে। ডেবিট ক্রেডিট, শ্রেণী আর কারণ অথবা ব্যাখ্যা। কারণ আর ব্যাখ্যা কি জিনিস? তাহলে কয়টা জিনিস চাইতে পারে আমার কাছে? তিনটা। কি কি জিনিস চাইতে পারে? ডেবিট ক্রেডিট, কারণ আর একটা হচ্ছে হিসাবের শ্রেণী। এই তিনটা জিনিস আমার কাছে চাইতে পারে। যদি আমার কাছে এই তিনটা জিনিস চায়, তখন আমি কি করব? তখন আমরা টাকার ঘরটা দেব না। কারণ টাকার ঘর দিলে অনেক সময় টাকার ঘরের জন্য, টাকার ঘরে তুমি টাকার এলোমেলো লেখা ফেলাবা। যদি পার্সেন্টেজ যায় যে নগদ ক্রয় 50,000 টাকা, যার 70%, সরি, পণ্য ক্রয় 50,000 টাকা, যার 65% নগদে, 15% চেকে এবং বাকি অংশ ধারে, তখন তুমি টাকার ঘর দিলে এলোমেলো করে ফেলাইতে পারো, ভুল হইতে পারে। সেই জন্য এইসব ক্ষেত্রে আমরা টাকার ঘরটা দেব না। বোঝা গেছে? এই ক্ষেত্রে আমরা ঘরটা রাখবো। যদি আমাকে বলে ডেবিট ক্রেডিট সহ হিসাবের শ্রেণী নির্ণয় করো, তাহলে আমি ঘর রাখবো তারিখ, এখানে হিসাব খাত লিখতে পারি, বিবরণ লিখতে পারি, পক্ষ লিখতে পারি, যা খুশি তাই লিখতে পারি। এখানে আমার কেউ আমাকে আটকাবে না। অথবা হিসাবের নামও লিখতে পারি, এখানে কিন্তু কোনো সমস্যা হবে না। কথা বুঝছো? এখানে দেখে আবার এলোমেলো হয়ে যাবে। অনেকে লিখবে হিসাবের খাত, অনেকে লিখবে হিসাবের নাম, অনেকে লিখবে বিবরণ, অনেকে লিখবে পক্ষ, যে যাই লেখুক ওই একই জিনিস। তাহলে তারিখ, হিসাব খাত, ডেবিট ক্রেডিট, শ্রেণী। এখন এই ডেবিট ক্রেডিটের জন্য তুমি আলাদা আলাদা দুইটা ঘর রাখতে পারো, সমস্যা হবে না। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমি যদি শ্রেণী, ডেবিট ক্রেডিটের শ্রেণী চাই, তাহলে আমি করবো কি তারিখ, হিসাব খাত, ডেবিট ক্রেডিট, শ্রেণী। আর যদি বলে শ্রেণী এবং কারণ দাও, তখন তোমার ডেবিট ক্রেডিট দেওয়ার দরকার নাই। যদি ডেবিট ক্রেডিট না চায়, তোমার ডেবিট ক্রেডিট দেওয়ার দরকার নাই। এই মাতবাড়ি করার কোনো প্রয়োজন নাই। যেটা চাবে না সেটা দিবা না। বুঝতে পারছো? ঠিক আছে স্যার। এটা হচ্ছে আলাদা, এটা কিন্তু যাবে না। বাকিগুলো কথা বলে না কেন? ওরা কি ঘুমায় গেল নাকি? এই নীরব জনে ওরা কি ঘুমায় গেছে নাকি? আমি কিন্তু খাবার দাবার এখনো করি নাই। তোমরা কি খাইতে বসছো নাকি? না স্যার। আচ্ছা, এই তোমাদের জন্য আজকে স্কুল থেকে আসছি কয়টায় দেখছো প্রিন্স? জি স্যার। স্কুল থেকে আসার সাথে সাথেই তো আসতে পারি নাই। তারপরে আইসার সাথে সাথে এইটা করছি, করার পর সেইটা হাসপাতালে গেছি, সেখান থেকে আইসা আবার তোমাদের এখানে বসছি। আজকে আমার এই ব্যস্ততাই গেল। তা আমার যদি সমস্যা না হয় তোমাদের হবে। কয়দিন ক্লাস হবে? সপ্তাহে শনি সোমবার 3 দিন করব। এখন শনি সোমবার এখনো ফিক্সড করি নাই, অনেকে সমস্যা আছে। যাই হোক, আগে এটা 7 মিনিট আছে, আর এটা কমপ্লিট করি আমি। এটা আর বাড়িতে চাইতেছি না আমি। এখন দেখো, তাহলে এই যে শ্রেণী, আমায় এই যে এখানে লিখলাম নগদ 50,000 টাকা এবং 2 লাখ, সরি, নগদ 5 লাখ টাকা এবং 2 লাখ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেন। জাবেদা কি করছিলাম? নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, তাই না? এখন শ্রেণী কোনটা বলতে পারো? শ্রেণী হচ্ছে সেইটা, ওই যে আমরা তখন শিখলাম আইডেন্টিফাই করতে পারা। এটা কি? নগদ কি আমার সম্পদ, তাইলে হলো তুমি উত্তীর্ণ হয়ে গেছো, তুমি নাম্বার পাইছো। আসবাবপত্র কি আমার সম্পদ, ওই কি হয়ে গেছে সম্পদ। মূলধন কি আমার মালিকানা সত্ত্ব, ওকে হয়ে গেছে মালিকানা সত্ত্ব, তার মানে হয়ে গেছে, তুমি পারছো, শ্রেণীটা তোমার ওকে। কিন্তু কারণ হচ্ছে তোমার কাছে এইটা জানতে চাবে নগদটা ডেবিট হয়েছে, এর ফলে কি হয়েছে, সম্পদটা বাড়ছে না কমছে, এটা তোমার কাছে জানতে চাবে। তাহলে নগদ ডেবিটের ফলে সম্পদ বৃদ্ধি, এই বৃদ্ধি এইটাই হচ্ছে কারণ। এখন এই কারণটা বিভিন্ন ভাবে লেখা থাকে, প্রশ্নে বলা থাকতে পারে জনাব আকবর সাহেবের মার্চ মাসের এত এত তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট সব ব্যাখ্যা করো, হিসাবের শ্রেণী ব্যাখ্যা করো, বিভিন্ন ভাবে বলা থাকতে পারে, বা কারণ ব্যাখ্যা করো, তো তুমি কারণ নির্ণয় করো, বিভিন্ন ভাবে বলা থাকতে পারে। তো কারণ আর ব্যাখ্যা যদি তোমার কাছে চায়, তুমি কি বুঝবে এখানে কি চাইছে তোমার কাছে? তাইলে বৃদ্ধি হ্রাস এগুলো জানতে চাইছে হিসাবে। তাহলে আসবাবপত্র ডেবিট, এর ফলে সম্পদ বৃদ্ধি পাইছে না হ্রাস পাইছে? সম্পদ বৃদ্ধি পাইছে। মূলধন ক্রেডিট, মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব আমার এক ধরনের আন্তদায়, আমি জানি না আন্তদায়, মালিক এখন আমার কাছে টাকা পায়, এর ফলে ব্যবসায়ের মাথায় প্রেসার বাড়ছে না কমছে? প্রেসার বাড়ছে, মানে দায়টা বাড়ছে। ব্যবসা ভাবতেছে মালিকের টাকা কবে পরিশোধ করবো, মালিকের টাকা কবে পরিশোধ করবো। আসলে কিন্তু এই টাকা পরিশোধ হয় না। যেদিন টাকা পরিশোধ হয় সেদিন ব্যবসাও শেষ হয়ে যায়। বুঝতে পারছো?
জি স্যার। জি স্যার। মূলধন হবে ক্রেডিট, আর ক্রেডিট আয় দায় আর মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট, তাহলে মূলধন যেহেতু ক্রেডিট আর এটা একটা মালিকানা সত্ত্ব, তার মানে নিশ্চিত এটা বাড়ছে, তার মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি। এরপরে বলা ছিল ব্যাংক হিসাব খোলা হলো 20,000 টাকা, এর ফলে ব্যাংক হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ছিল, তাই না? তাহলে ব্যাংক হচ্ছে সম্পদ, নগদ সম্পদ, তাহলে ব্যাংক ডেবিট, এর ফলে ব্যাংক এই সম্পদটা বৃদ্ধি পাইছে, নগদ ক্রেডিট, এই জন্য এই সম্পদটা আমার হ্রাস পাইছে কারণে। জি স্যার। 5 ছিল নগদের পণ্য ক্রয় 45,000 টাকা, তাহলে জাবেদা কি ছিল? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় ডেবিট, এই জন্য আমার ব্যয় বৃদ্ধি পাবে, সরি ক্রয় ডেবিট, এটা আমার কি শ্রেণীর হিসাবে আসবে? ব্যয়, এটা কি আমার ব্যয় হিসাব। আর ক্রয় ডেবিট, এর ফলে ক্রয় নামক ব্যয়টা বাড়ছে নাকি কমছে? সম্পদ বৃদ্ধি পাইছে স্যার। তাহলে এই যে আমরা লিখছি পাশে, কারণের পাশে লিখছি বৃদ্ধি। কারো কোনো সমস্যা আছে এখানে? না স্যার। আর নগদান হিসাব ক্রেডিট, নগদ ক্রেডিট, তাহলে নগদ যদি ক্রেডিট হয় তাহলে সম্পদ বাড়ে না কমে? সম্পদ বাড়ছে। নগদ ক্রেডিট তার মানে সম্পদ হ্রাস পাইছে। এবারে ভাড়া প্রদান করছিলাম, দেখো ভাড়া প্রদান করছিলাম 10,000 টাকা, মেবি হ্যাঁ 10,000 টাকা। এই যেটা লেনদেন হবে না, দেখো যেটা লেনদেন হবে না সেটার কিন্তু কোনো নাই, এই জাবেদা হবে না, কোনো হিসাব খাত আসবে না। লেনদেন তারপর হিসাব খাত কিসে? অনেকে ডাউট থাকতে পারে যে 12 নাম্বারটা কেন দিলাম না, কারণ 12 নাম্বারটা তো আসার কোনো সুযোগই নেই, এটা তো লেনদেনই না, যার লেনদেন নাই তার কোনো জাবেদা নাই। তাহলে ভাড়া হিসাব কি হবে? ডেবিট, যেহেতু ভাড়া প্রদান করছি। আর নগদান হিসাব? নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া ডেবিট, এর ফলে ভাড়াটা হচ্ছে একটা ব্যয়, ভাড়া আর ব্যয়, আর এর ফলে ব্যয় বৃদ্ধি পাইলো, আর নগদ ক্রেডিট এর ফলে সম্পদ হ্রাস পাইলো। বিক্রয় করছিলাম, নগদে বিক্রয় করছিলাম কত টাকা? 15 নম্বরে 80,000 টাকা, এর ফলে নগদান হিসাব ডেবিট ছিল, এই যে নগদ হচ্ছে এখানে, এটা হচ্ছে সম্পদ, এটা উল্টা পাল্টা হয়েছে, তারা একটু ক্লিয়ার করে ঠিক করে দিই। এটা আমি কাট কপি পেস্ট করছি তো দ্রুত। আচ্ছা দেখি, তারপর হচ্ছে 15 নম্বর ছিল নগদে পণ্য বিক্রয়, তাই না? এই আসো তোমরা? তাহলে নগদ, এখানে নগদ হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। স্যার একটা আইবি, স্যার একটা আইবি দিয়েছেন, বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি আর নগদ হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি। এরপরে দেখি ধারে পণ্য ক্রয় করছিলাম, এর ফলে কি হয়েছিল আমার 19 নম্বরে? ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। দেখো ধারে পণ্য ক্রয় করছি, তারপরে কিন্তু এটা আমার ব্যয়, সে নগদে করি আর ধারে করি, ক্রয় মানি আমার ব্যয়, বিক্রয় নগদে করি আর ধারে করি, বিক্রয় মানি আমার আয়, বিক্রয় আয়। আচ্ছা তাহলে ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ধারে পণ্য ক্রয় করছি এটা আমরা আগেই বুঝছি, এখানে না বুঝাই। ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে ক্রয় হচ্ছে আমার ব্যয়, যেহেতু ডেবিট আছে তাহলে ব্যয় বৃদ্ধি, আর পাওনাদার হচ্ছে আমার দায়, যেহেতু ক্রেডিট আছে তার মানে দায় বৃদ্ধি, কারণ আয় দায় আর মালিকানা সত্ত্বেও ক্রেডিটে বাড়ে। এরপরে ধারে পণ্য বিক্রয় ছিল 21 নম্বরে। ধারে পণ্য বিক্রয়, আরে মাত্র 1 মিনিটের কম আছে, এটা এখনো কাইটা যাবে। আবার ধারে পণ্য বিক্রয়, এর ফলে জাবেদা ছিল দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। দেনাদার হচ্ছে আমার সম্পদ, সম্পদ বৃদ্ধি। আর স্যার এটা চলে যাবে নাকি এখনই? হ্যাঁ এখনই চলে যাবে, আমি আবার একটু দেব, 5 মিনিটের ভিতরে শেষ করে দেব। আচ্ছা তাহলে ধারে যদি পণ্য বিক্রি করি তাহলে আমার জাবেদা হবে কি? দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে দেনাদারের ফলে ডেবিট, এর ফলে আমার সম্পদ বৃদ্ধি পাইলো, আর বিক্রয় ক্রেডিট এর ফলে আমার আয় বৃদ্ধি পাইলো। না, বিক্রয় ক্রেডিট এর ফলে আয় বৃদ্ধি পাবে না। এরপরে দেখো কাগজ কলম ক্রয় করছিলাম, এর ফলে জাবেদা কি ছিল? কাগজ কলম, এগুলো হচ্ছে আমার মণিহারি। তাহলে মণিহারি হিসাব ডেবিট হচ্ছে আমার ব্যয়, এর ফলে আমার ব্যয় বৃদ্ধি পাইলো। নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে আমার একটা সম্পদ, সম্পদ হ্রাস পাইলো। তারপরে কি ছিল? আসবাবপত্র ক্রয়, তাই না? আসবাবপত্র ক্রয়টা, আসবাবপত্র যদি ক্রয় করি তাহলে এর ফলে আমার সম্পদ বাড়ে না কমে? বাড়বে স্যার, সম্পদ বৃদ্ধি পায়, এটা আমরা তখনই বলছিলাম। তাহলে আসবাবপত্র ডেবিট, আসবাবপত্র হচ্ছে আমার সম্পদ, শ্রেণীর ঘরে আসলো কি আমার আসবাবপত্রের ফলে সম্পদ, এখন এর ফলে সম্পদ, আসবাবপত্র ডেবিট, এর ফলে সম্পদ বৃদ্ধি পাইলো, তাহলে সম্পদ বৃদ্ধি। এরপরে এর ফলে নগদ টাকা গেছে আমার, নগদান হিসাবে আমার ক্রেডিট, ফলে আমার এটা একটা সম্পদ, শ্রেণীর ঘরে সম্পদ। আর কারণ বা ব্যাখ্যার ঘরে এটা একটা সম্পদ হ্রাস পাবে, কারণ নগদান হিসাবে আমার ক্রেডিটে আছে।
সম্পদ হ্রাস পাইছে। আচ্ছা, এরপরে কি আছে? বেতন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, তাই না? বেতন হিসাব। কারণ কি ম্যানেজারকে বেতন 1 মাসের বেতন প্রদান করছিলাম। বেতন ব্যয়। বেতন আমার ব্যয়, ডেবিটে আছে। ব্যয় যদি ডেবিটে থাকে তার মানে বেতন নামক ব্যয়টা আমার বৃদ্ধি পাইছে। আর নগদ ক্রেডিটে আছে তার মানে সম্পদ যদি ক্রেডিটে থাকে তাহলে সম্পদ হ্রাস পাইছে। এইখানে কি কারো কোনো সমস্যা আছে? না স্যার, আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। এখন এইখান থেকে আমরা কেউ কি কিছু শিখতে পারছি? জি স্যার। আমাদের কি এখানে আর কোনো প্রবলেম থাকার কথা না, আমি মনে করি না আছে। এই ধরনের যা এখন আমরা সমস্যা আমরা বুঝলাম কিভাবে করব। আমরা যদি এখন জাবেদা পারি তাহলে আমরা এগুলা ক্লাসে লিখতে পারবো। এখন এগুলা তো এখান থেকে তোমাদের একটা প্রশ্ন থাকবে নিশ্চিত, শ্রেণী কারণ ডেবিট ক্রেডিট থেকে প্রশ্ন অবশ্যই হয়, বুঝতে পারছো? আমরা যদি এইটা শিখতে পারি তাহলে আমরা দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় পারফেক্টলি করতে পারবো। আর যদি কেউ হিসাব ধরে ফলাইতে পারে তাহলে সে হিসাব বিজ্ঞান মোটামুটি অর্ধেক কভার করতে পারবে। আর জাবেদাটা মূল জিনিস, হিসাব বিজ্ঞানের জাবেদাই মূল জিনিস। আর জাবেদা পারতে হলে হিসাব জানতে হবে যে হিসাব কোনটা, হিসাব জানতে হবে যে কোনটা কোন হিসাব, সম্পদ না আয় ব্যয় মালিকানা সত্ত্ব, এটা যদি না বোঝে তাহলে সে কখনো পারবে না, হিসাব বিজ্ঞান পারবে না। আমার মনে হয় তোমাদের এইটায় আর কারো কোনো সমস্যা নাই, আছে? নীরব? নো স্যার। নীরব কথা নাই স্যার, নাই স্যার, নাই। আচ্ছা নাই স্যার। তাহলে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিয়ে দেবো গ্রুপে, ঠিক আছে? আমি তোমাদের একটা বাড়ির কাজ গ্রুপে দিয়ে দেবো, সেটা আগামীকালকে দেবো, আজকে আর দিতে পারবো না। আগামীকালকে ঠিক আছে স্যার। একটা বাড়ির কাজ কালকে ক্লাস আছে, টাইপ করে আগামীকালকে ক্লাস নেই, আগামীকালকে আমি তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।